আজকের ক্লাস 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসের বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। মাত্র একটি ক্লাস, এই যথেষ্ট রাইট ফর্ম অফ ভার্ব শেখার জন্য। এবং আমি আজকে শর্টকাট যত নিয়ম আছে রাইট ফর্ম অফ ভার্বের একটি ক্লাস এর মাধ্যমে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করব। এবং এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আমাদের 2026 সালের এসএসসির পরীক্ষার্থী বন্ধুরা একটি ভালো মার্ক পরীক্ষাতে ক্যারি করবে। তো আমরা আর বেশি কথা না বলে আমাদের মূল কার্যকলাপে চলে যাই। তো আমাদের প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে রুল নাম্বার 1। রুল 1, সাব সাব বলতে সাবজেক্টকে বুঝিয়েছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অথবা আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন হয়, তবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আমি একটি সহজ একটি রুল দিয়ে শুরু করছি, তো আশা করি একটু বোঝার চেষ্টা করবার সবাই। যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অথবা সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয়, তবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তো একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। যে হি রিডস আ নভেল, হি রিডস আ নভেল, সে একটি উপন্যাস পড়ে। তো আমরা এই যে এইটা আমাদের সাবজেক্ট, এবং সাবজেক্টটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং হি এর পরিবর্তে সি থাকতে পারতো, অথবা ইট থাকতে পারতো, অথবা কোনো নাম হাসিব, জিম বা শিমুল বা আব্দুর রহিম এরকম নাম থাকলেও সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এরপরে যেটাই ভার্ব আমরা বসাই, মূল ভার্বের সঙ্গে অবশ্যই এস অথবা ইএস যুক্ত হবে। তো আমরা বিষয়টা আশা করি বুঝতে পারছি। এবং পরে যেটা দিছি যে আনকাউন্টেবল নাউন, তাহলে এটা নিয়ে একটি এক্সাম্পল লিখি। ওয়াটার ফ্লোয়েটস অন অয়েল, পানি তেলের উপর ভাসে, পানি তেলের ওপরে ভাসে। তো আনকাউন্টেবল নাউনের পক্ষে একটি উদাহরণ লিখলাম। তো এরকম যদি নাউন থাকে, যেমন হানির কথা বলছি, ওয়েলের কথা বলছি, ওয়াটারের কথা বলতেছি, যেগুলো গণনা করা যায় না এক কথায়, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে অবশ্যই এস অথবা ই এস যুক্ত করব ইনশাআল্লাহ। তো এই রুল নিয়ে আমরা আর কোনো আলোচনা চাচ্ছি না, পরবর্তী নেক্সট রুলে আমরা চলে যাই। তো এইবার আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পূর্ণ করার চেষ্টা করব টেন্স অনুযায়ী। এবার টেন্স অনুযায়ী আমরা চেষ্টা করব এটি বোঝার। তো রুল নাম্বার 2, অলওয়েজ, এভরিডে, ডেইলি, রেগুলারলি। যদি সেন্টেন্সের মধ্যে, আমি রিপিট করতে চাই, রিপিট এগেন, যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, এভরিডে, ডেইলি, রেগুলারলি, সর্বদা, প্রত্যেক দিন, দৈনিক, রেগুলারলি, প্রতিনিয়ত, এগুলো উল্লেখ থাকে, তাহলে ভার্বের এগুলো থাকলে V1 হয়, এগুলো থাকলে V1 হয়। অর্থাৎ এগুলো থাকলে আমরা বুঝতে পারছি সেই টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে হাসিব লার্ন ইংলিশ এভরিডে। হাসিব লার্ন ইংলিশ এভরিডে, হাসিব প্রতিদিন ইংরেজি শেখে। তো আমরা এভরিডে যদি পাই বা এভরিডে যদি থাকে, তাহলে অবশ্যই আমরা ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত করব। এবং যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস যুক্ত করলাম। তাহলে হাসিব লার্নস ইংলিশ এভরিডে, হাসিব প্রতিদিন ইংরেজি শেখে। আচ্ছা, আমরা আরেকটি এক্সাম্পল দিই। অলওয়েজ
হি স্পিক্স অলওয়েজ হি স্পিক্স দ্য ট্রুথ। অলওয়েজ হি স্পিক্স দ্য ট্রুথ, সর্বদা সে সত্য বলে। তো এখানে আমরা দেখতে পেলাম যে অলওয়েজ আছে, তাই অবশ্যই আমরা V1 ভার্বের বেস ফর্ম ইউজ করছি, এবং এটা দ্বারা বোঝা যাচ্ছে যে যদি এটা এই অলওয়েজ বা এভরিডে বা ডেইলি বা রেগুলারলি এগুলো থাকে তাহলে অবশ্যই সে টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আমরা পরবর্তী রুলসে যাব। রুলস নাম্বার হচ্ছে 3। নাও অ্যাট দ্য মোমেন্ট। নাও নাও মানে হচ্ছে এখন, অ্যাট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে। তো আই রিপিট এগেন, নাও অথবা অ্যাট দ্য মোমেন্ট এই দুইটি শব্দ যদি থাকে শব্দে সেন্টেন্সের মধ্যে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ভার্বের গঠনটা কি হবে? ভার্বের গঠনটা হবে এম অথবা ইজ অথবা আর এবং তার সাথে ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। আই রিপিট এগেন, যে নাও অথবা অ্যাট দ্য মোমেন্ট এগুলো শব্দ যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই টেন্সটি হবে এবং ভার্বের ফর্মটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো আমরা একটি এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। এক্সাম্পল, নাও আই অ্যাম ইটিং। এখন আমি খাইতেছি। অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে, আই অ্যাম রাইটিং এই মুহূর্তে আমি লিখতেছি। তো এই বিষয়ে আমি আর কথা বলছি না, আমাদের সামনে রুল নিয়ে আমরা কথা বলবো। রুল নাম্বার হচ্ছে 4। রুল নাম্বার 4, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট। জাস্ট মানে এইমাত্র, বা জাস্ট নাও এইমাত্র, অলরেডি ইতিমধ্যে, রিসেন্টলি সাম্প্রতিক সময়, ইয়েট এই যাবৎ। এই যে শব্দগুলো যদি উল্লেখ থাকে, এই শব্দগুলো উল্লেখ যদি থাকে তাহলে হয় পাস্ট পারফেক্ট। কি হয় ভাই? কি হয় বন্ধুরা? পাস্ট পারফেক্ট। অর্থাৎ ভার্বের ফর্মটা হবে এরকম যে হ্যাভ অথবা হ্যাজ এবং তার সাথে হচ্ছে V3। আই রিপিট এগেন, যদি জাস্ট অথবা জাস্ট নাও অথবা অলরেডি বা রিসেন্টলি বা ইয়েট এরকম শব্দগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেই টেন্সটি হয় পাস্ট পারফেক্ট এবং ভার্বের গঠনটি হয় হ্যাভ অথবা হ্যাজ এবং তার সাথে হচ্ছে V3। তা আমি একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি যে জাস্ট আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। জাস্ট আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এইমাত্র আমি আমার কাজ শেষ করিয়াছি। তো আশা করি বুঝতে পারছি। তো একটা কথা মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, আমি সংক্ষিপ্তভাবে যে শব্দগুলো দিতেছি এই শব্দগুলো থাকলে বুঝে নিতে হবে এইটা এই টেন্সে হবে বা পাস্ট পারফেক্টে হবে। তো আমরা পরবর্তী রুলে চলে যাব। রুল নাম্বার 4, রুল নাম্বার 5। স্টারডে, এগো, লং এগো, লাস্ট উইক। আচ্ছা, স্টারডে গতকাল, এগো আগে বা পূর্বে, লং এগো অনেক আগে, লাস্ট উইক অথবা লাস্ট ইয়ার অথবা লাস্ট ডে অথবা লাস্ট নাইট মানে শেষ সপ্তাহে অথবা শেষ রাতে,
এরকম শব্দগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের গঠনটা হবে V2। তাহলে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। এক্সাম্পল যে স্টারডে আই রিসিভড ইউর লেটার। স্টাডি গতকাল আই রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছিলাম। তো একটাই কথা বোঝানোর চেষ্টা করছি এবং বারবার বলার চেষ্টা করতেছি যে এই শব্দগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা সবাই। এবং আই রিপিট এগেন ফর অল অফ ইউ, স্টারডে, এগো, লং এগো, লাস্ট উইক, এইগুলো যদি উল্লেখ থাকে তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে এবং একদম নির্দ্বিধায় সেটি হবে পাস্ট ইনডিফিনিট এবং ভার্বের গঠনটা হবে V2। এবং এক্সাম্পল আমি দিয়ে দিছি তোমাদের জন্য, অবশ্যই বোঝার চেষ্টা করবা। এবং পরবর্তী রুল নাম্বার 6 হচ্ছে আমরা দেন, তারপর অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, এই দুইটি শব্দ বা উল্লেখ যদি থাকে তাহলে সেটি আমরা কি ধরে নেব, সেটিও ধরে নেব আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই টেন্সটি হবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং এইটার ভার্বের গঠনটা থাকবে ওয়াজ অথবা ওয়ার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং ভার্বের গঠনটা হবে ওয়াজ ওয়ার প্লাস হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই ফ্যামিলি। অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সম্পর্কে ভাবতেছিলাম। ওই মুহূর্তে আমি আমার পরিবার সম্পর্কে ভাবতেছিলাম। তো আমি আবারও বলতে চেষ্টা করছি যে দেন অথবা অ্যাট দ্যাট মোমেন্ট এইটা থাকলেই বুঝে নিতে হবে যে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেটা গঠন হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। এই তো আমরা রুল নাম্বার 6, এবার রুল নাম্বার 7। রুল নাম্বার 7, টুমরো অথবা নেক্সট ডে। আচ্ছা, টুমরো আগামীকাল অথবা নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, এইরকম যদি কিছু উল্লেখ থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং সেটা গঠন হবে শ্যাল বা উইল প্লাস V1, শ্যাল বা উইল এবং তার সাথে প্লাস ভার্বের বেস ফর্ম। তো আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো আমরা উইল পেয়েছি এবং ভার্বের বেস ফর্ম পেয়েছি। তো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয় টোটালি বোঝার চেষ্টা করব যে টুমরো মানে আগামীকাল, নেক্সট ডে মানে পরের দিন। তো এরকম কিছু শব্দ উল্লেখ থাকলে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং সেটার ভার্বের গঠনটা হবে, ফর্মটা হবে শ্যাল বা উইল প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো আমরা নেক্সট যে রুল সেটা নিয়ে একটু আলোচনা করব। রুল নাম্বার 8, কালি ডিস্টার্ব করতেছে। এবার রুল